আজ আজ রবীন্দ্রনাথ ঠাকুরের 159তম জন্মদিবস। দেশের সর্বত্র পালিত হচ্ছে মহাসমারোহে বিশ্বকবির এই জন্মদিবস। এই বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর এমন একজন ব্যক্তিত্ব, বিশেষ করে ভারতীয় সাহিত্যে হোক, ভারতীয় জগতে হোক, তাকে বোঝা, তাকে জানা খুবই একটা দুরূহ ব্যাপার। আমি বিশ্বকবি রবীন্দ্রনাথের সম্পর্কে খুব একটা বিশেষ কিছু জানি না, বা তার যে সমস্ত লেখা আছে বেশিরভাগ পড়া হয়নি। আমি জানার চেষ্টা করেছি কিছুটা। আমি রবীন্দ্রনাথ সম্বন্ধে যেটুকু পড়াশোনা করেছি তা খুব বেশি নয়। ঠিক যেরকম পাড়ার ছেলেমেয়েরা করে, ওই আতা গাছে তোতা পাখি দিয়ে শুরু হয়, দিয়ে পোস্টমাস্টার, এই সমস্ত যে সমস্ত লেখা আছে সেখানে শেষ হয়। কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরকে জানা কিন্তু খুব কঠিন ব্যাপার। তার সমুদ্র থেকেও বেশি জ্ঞান, এবং তার যে লেখার যে ধরন, তার লেখার যে বৈশিষ্ট্য, এগুলো খুব একটা সহজে বোঝার জিনিস নয়। আসলে রবীন্দ্রনাথ হলেন এমন একজন ব্যক্তিত্ব, ঠিক সমুদ্রের মাঝখানে একটা মানে সমুদ্র থেকে যদি কোনো মুক্তকে খুঁজে নিয়ে আসা হয়, সেটা যেরকম কষ্টসাধ্য ব্যাপার, ঠিক রবীন্দ্রনাথ ঠাকুরকে বোঝা ঠিক ততটাই কষ্টসাধ্য ব্যাপার। এখন প্রশ্ন, এই যে রবীন্দ্রনাথ ঠাকুর, তিনি যে সমস্ত কথা লিখেছেন বিভিন্ন বইয়ে, বিভিন্ন লেখা, এই সমস্ত লেখার গুরুত্ব আমরা এখন বর্তমানে উপলব্ধি করি। তিনি কোন পরিস্থিতিতে লিখেছেন সেটা সবথেকে বেশি উল্লেখযোগ্য। রবীন্দ্রনাথ ঠাকুর আমরা সকলেই জানি তিনি একজন জমিদার বাড়ির ছেলে ছিলেন। ঠাকুর পরিবারে জন্ম জোড়াসাঁকোয়। একজন জমিদার বাড়ির ছেলে হওয়া সত্ত্বেও রবীন্দ্রনাথ ঠাকুরের জীবন ছিল কিন্তু খুব দুঃখের। আমি যে কয়েকটি কথা আলোচনা করব, সেই কয়েকটি কথা কিন্তু এখান থেকে অনেক কিছু জানার থাকবে। আমি সেই জন্যই টু দ্য পয়েন্টে আমি বেশ কয়েকটি উল্লেখযোগ্য কথা আলোচনা করব। আর রবীন্দ্রনাথ ঠাকুরকে বলার মতো কয়েক মিনিট বা কয়েক ঘন্টা সময় যথেষ্ট নয়। আমি চেষ্টা করছি কয়েকটি গুরুত্বপূর্ণ রবীন্দ্রনাথ সম্বন্ধে তথ্য সবাইকে জানানোর জন্য, বিশেষ করে ছাত্রছাত্রীদের জন্য। তো রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম একটা অভিজাত সম্প্রদায়ের পরিবারে হওয়া সত্ত্বেও তার জীবন ছিল খুব কষ্টের। কতটা কষ্টের ছিল সেটা আমি ধাপে ধাপে আলোচনা করব। তার পিতা ছিলেন মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর এবং মা সারদা দেবী। তাদের তত্ত্বাবধান থেকেই কবির জীবন লাভ। এবং রবীন্দ্রনাথ ঠাকুর তারা 15 জন ভাই বোন ছিলেন। মানে রবীন্দ্রনাথ ঠাকুরের ভাই বোন ছিলেন 15 জন, এবং রবীন্দ্রনাথ ঠাকুর হলেন অষ্টম, মানে 8 নম্বর সন্তান। সুতরাং একটা বিশাল সংখ্যক বড় পরিবারের সন্ধান আমরা পাচ্ছি। এবং শুধু রবীন্দ্রনাথ ঠাকুরই নয়, সেই সময়ে যে সমস্ত পরিবার ছিল সেগুলোর সদস্য সংখ্যা ঠিক এরকমই ছিল, কম বেশি। এই একান্নবর্তী পরিবারের যে সদস্য ছিল, সেই সদস্যদের মধ্যে একটা সকলে মিলে যৌথ পরিবার যে পরিকল্পনাটা এখন হয়তো নেই প্রায়, সেই সমস্ত পরিবারে তিনি জন্মগ্রহণ করেছিলেন। তিনি খুব ছোটোবেলা থেকেই কবিতা, গান, আবৃত্তি এসব লিখতে ভালোবাসতেন। যতটুকু আমার মনে পড়ছে, তিনি 8 বছর বয়সে প্রথম কবিতা লিখেছিলেন, মাত্র 8 বছর বয়সে। আমাদের এখন 8 বছরের ছেলেকে ঠিকমতো
মানে একটা 8 বছরের ছেলে ঠিকমতো কাজকর্ম করতে পারে না, তিনি সেই 8 বছর বয়সে প্রথম কবিতা লিখেছিলেন। মাত্র 13 বছর বয়সে প্রথম কবিতা তৎকালীন তত্ত্ববোধিনী পত্রিকাতে প্রকাশিত হয়েছিল। তাহলে জন্ম 1861 সালে, 13 বছর বয়সে কবিতা প্রকাশ তত্ত্ববোধিনী পত্রিকায়। ঠিক সেখান থেকে 1878 সালে বাবা মা পাঠিয়ে দিলেন ইংল্যান্ডে ব্যারিস্টারি পড়াশোনা করতে, উকালতি পড়াশোনা করার জন্য। সেখানে তিনি ইংল্যান্ডে যান। ইংল্যান্ডে যাওয়ার পর তিনি সেখানে উকালতি পড়াশোনা করার জন্য যে প্রস্তুতি, সেগুলো তো করেননি, এমনকি উকালতি পড়াশোনার জন্য কোনো ভর্তি হননি। তাহলে তিনি কি করেছিলেন? তিনি ইংল্যান্ডে থেকে ইংল্যান্ডে যে সমস্ত সাহিত্যিক আছেন বা ইংরেজ সাহিত্যিক বা যে সমস্ত ইংরেজি সাহিত্যের লোক ছিলেন, ব্যক্তিত্ব ছিলেন, তাদের সংস্পর্শে এসে তাদের কাছ থেকে জ্ঞান অর্জন করে তিনি ইংরেজি শিক্ষায় একটা ব্যুৎপত্তি অর্জন করেন। এবং তিনি সেখানেও বসেও কিন্তু আমরা তার জীবনস্মৃতি যদি পড়ি, আত্মজীবনী, সেখান থেকে আমরা জানতে পারবো পরিষ্কারভাবে যে তিনি সেখানেও কবিতা লিখেছিলেন। এই জীবনস্মৃতিতে আরেকটি ব্যাপার খুব উল্লেখযোগ্য, সেটি হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের ল্যাটিন মাস্টারমশাই। এই ল্যাটিন মাস্টারমশাই রবীন্দ্রনাথ ঠাকুরকে ল্যাটিন ভাষা পড়াতেন। আমার যতটুকু মনে পড়ছে, আমি খুব কম পাতা পড়েছি, মাস্টারমশাই কোনো একটা আবিষ্কার করতে চাইছিলেন, কোনো কিছু আবিষ্কার করতে চাইছিলেন মাস্টারমশাই। সেই মাস্টারমশাই রবীন্দ্রনাথ ঠাকুরকে যখন পড়াতে আসতেন, তখন মাস্টারমশাই অন্যদিকে একটা চিন্তাভাবনা থাকতো সবসময়, মানে মূল বিষয়বস্তু পড়ানোর কী সেটা বাদ দিয়ে মাস্টারমশাই সবসময় তিনি যে বিষয়টা নিয়ে গবেষণা করছেন সেই বিষয়টা নিয়ে সবসময় পড়াশোনা করতেন। রবীন্দ্রনাথ ঠাকুর খুব ভালো করে বুঝে গেছিলেন যে এই মাস্টারমশাইয়ের কাছে কিছুই শেখা যাবে না, এবং তিনি সেটা বইয়ে উল্লেখ করেছিলেন। তবে রবীন্দ্রনাথ ঠাকুর ওই মাস্টারমশাইকে খুব শ্রদ্ধা করতেন। এটা ছিল রবীন্দ্রনাথ ঠাকুরের ইংল্যান্ডের ছোট্ট একটি ঘটনা। সেখান থেকে 1.5 বছর বয়সে দেড় বছর কাটিয়ে রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের ভারতে ফিরে এলেন। ফিরে আসার পর কী করলেন? 1883 সালে 9 ডিসেম্বর মাসে তিনি বিবাহ করলেন। বিবাহ কাকে করলেন? জমিদার বাড়িরই অধ্যস্তন কর্মচারী বেণীমাধব রায়চৌধুরীর মেয়ে ভবতারিণীকে রবীন্দ্রনাথ ঠাকুর বিবাহ করেন। তাহলে রবীন্দ্রনাথ ঠাকুরের স্ত্রীর নাম কি? রবীন্দ্রনাথ ঠাকুরের স্ত্রীর নাম ভবতারিণী। এখন আমরা অনেকেই জানি মৃণালিনী দেবী। ব্যাপারটা ঠিক তা নয়, উনি একই ব্যক্তি। আসলে পারিবারিক সূত্রে পরে তার নাম চেঞ্জ করে দেওয়া হয় এবং নাম করে দেওয়া হয় মৃণালিনী দেবী। সুতরাং এই ভবতারিণী আর মৃণালিনী দেবী একই মহিলা এবং তিনি রবীন্দ্রনাথ ঠাকুরের স্ত্রী। এই হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের একটা ওভারঅল কনসেপ্ট। এরপর আসছি রবীন্দ্রনাথ ঠাকুরের জীবনে কী কী ঘাত নেমে এসেছিল, তিনি কী কী দুঃখ, কী কী যন্ত্রণা ভোগ করেছেন। আমি প্রথমেই যে কথাটি বলবো সেটা হচ্ছে 1902 সাল খুব গুরুত্বপূর্ণ সময় রবীন্দ্রনাথের জীবনে ছিল, কারণ এই সময় রবীন্দ্রনাথ ঠাকুর তার স্ত্রীকে চিরদিনের জন্য হারিয়ে ফেলেন। মাত্র 29 বছর বয়সে মৃণালিনী দেবী মারা যান। সুতরাং রবীন্দ্রনাথ কিন্তু এই সময়টা খুব ভেঙে পড়েছিলেন। 29 বছরের বয়সে মৃণালিনী দেবী মারা যান। 19 বছরের সংসার জীবন রবীন্দ্রনাথ ঠাকুরের পর্বে ইতি টানতে হয়। তো সুতরাং রবীন্দ্রনাথ ঠাকুর কীভাবে জীবনটাকে লিড করেছেন, আমি খুব সংক্ষেপে সেগুলো বলবো, সব বিস্তারিত বলা সম্ভব নয় বা আমি জানিও না। জীবনের পরবর্তী ধাক্কা আসে 1903 সালে। 1903 সালে আরেকটু কথা বলা হয়নি, এই রবীন্দ্রনাথ ঠাকুর আর মৃণালিনী দেবীর এদের মধ্যে 5 জন সন্তান ছিলেন, মানে রবীন্দ্রনাথ ঠাকুরের 5 জন সন্তান ছিল, তার মধ্যে 3 জন মেয়ে ছিল এবং 2 জন ছেলে ছিল। তাহলে আমরা দেখতে পাচ্ছি 1902 সালে মৃণালিনী দেবী মারা গেলেন, জীবনের প্রথম ধাক্কা রবীন্দ্রনাথ ঠাকুর পেলেন। এরপরে যেটা হলো সেটা হচ্ছে 1903 সাল, ঠিক তার পরের বছরে কী হলো? রবীন্দ্রনাথ ঠাকুরের দ্বিতীয় কন্যা রেণুকা যক্ষা রোগে আক্রান্ত হয়ে মারা গেলেন। তাহলে বুঝতে পারছেন যে 1902 সালে রবীন্দ্রনাথ ঠাকুরের স্ত্রী মারা যান, 1903 সালে রবীন্দ্রনাথ ঠাকুরের দ্বিতীয় মেয়ে রেণুকা যক্ষা রোগে আক্রান্ত হয়ে মারা যান। সুতরাং কতটা প্রাকৃতিক পরিস্থিতির মধ্যে দিয়ে কবি যাচ্ছিলেন। এরপরে আসছি 1905 সালের কথা। 1905 সাল নাগাদ রবীন্দ্রনাথ ঠাকুর তার পিতা দেবেন্দ্রনাথ ঠাকুরকে হারিয়ে ফেলেন। অর্থাৎ
1905 সাল ঠিক 1 বছর পর বাবা মারা যান রবীন্দ্রনাথ ঠাকুরের। ঘটনাগুলো প্রত্যেকটা লক্ষ্য করতে থাকো। আমরা সবাই একটুতেই ভেঙে পড়ি। আমরা সবাই রবীন্দ্রনাথ ঠাকুরের ওপরটাই দেখি। রবীন্দ্রনাথ ঠাকুরের সম্বন্ধে অনেকেই আমি দেখেছি রবীন্দ্রনাথ ঠাকুরের সম্বন্ধে বিভিন্ন কথা বলতে, কিন্তু কি মানসিক যন্ত্রণার মধ্যে দিয়ে তিনি সেগুলোকে ওভারকাম করে এগিয়ে গেছেন। আমরা প্রথম 1902 সালে পেলাম স্ত্রী মারা গেলেন। আমরা 1903 সালে পেলাম দ্বিতীয় মেয়ে রেণুকা মারা গেল। 1905 সালে পেলাম 1905 সালে রবীন্দ্রনাথ ঠাকুরের বাবা মারা গেলেন। এরপর আসছি 1907 সালের কথা। 1907 সালে রবীন্দ্রনাথ ঠাকুর তার ছোট ছেলে, সব থেকে যাকে বেশি ভালোবাসতেন, যাকে ঠাকুর বলে তিনি ডাকতেন, শমীন্দ্রনাথ, সেই শমীন্দ্রনাথ ঠাকুর, রবীন্দ্রনাথ ঠাকুরের ছোট ছেলে 1907 সাল নাগাদ কলেরায় আক্রান্ত হয়ে মারা যান। আমি ব্যাপারটা বোঝাতে চেষ্টা করছি। সুতরাং এই যে এই ধাপগুলো কিন্তু একজন মানুষের পক্ষে স্ট্রাগল করা, ওভারকাম করা কিন্তু অত সহজ কাজ নয়। রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু একজনই হতে পেরেছে, বিশ্বকবি কিন্তু সবাই নয়। একদিকে স্ত্রী মারা গেলেন, তারপর মেয়ে মারা গেলেন, তারপর বাবা মারা গেলেন, তারপর সব থেকে আদুরের ছোট ছেলে তিনি চলে যান। সুতরাং এ হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের একটা প্যাথেটিক দিক আমি আলোচনা করলাম। এরপর আসছি এই যে এতগুলো ঘটনা ঘটলো 1907 সাল পর্যন্ত। 1905 সালে যে বঙ্গভঙ্গ হয়েছিল আমাদের ভারতবর্ষে, বঙ্গভঙ্গ আন্দোলন সম্পর্কে আমরা সবাই জানি। সেই 1905 সালে বঙ্গভঙ্গের সময় কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরের সক্রিয় মদত ছিল। এই 1905 সালে রবীন্দ্রনাথ ঠাকুর বঙ্গভঙ্গে আন্দোলনে সামিল হয়েছিলেন। এরপর 1913 সালের ঘটনা। 1913 সালে কী হয়েছিল? 1913 সালে আমরা সকলেই জানি রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল পুরস্কার পেয়েছিলেন। কিন্তু আমরা এখান থেকে দুটো জিনিস জানার চেষ্টা করব। রবীন্দ্রনাথ ঠাকুর 1913 সালে নোবেল পুরস্কার কেন পেয়েছিলেন এবং এই নোবেল পুরস্কার পাওয়ার পিছনে কে ছিলেন। রবীন্দ্রনাথ ঠাকুর এই নোবেল পুরস্কার পেয়েছিলেন তার অন্যতম কারণ হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর তিনি যে গীতাঞ্জলি লিখেছিলেন, সেই গীতাঞ্জলি কাব্যগ্রন্থকে বাংলা থেকে ইংরেজিতে অনুবাদ করার জন্য কিন্তু তিনি নোবেল পুরস্কার পেয়েছিলেন। এটা কিন্তু খুব ছোট্টবেলা থেকে আমাদের যে পরবর্তী জেনারেশন আছে তাদেরকে সবাইকে বলে দিতে হবে। আমরা সকলেই জানি, কম বেশি 70% লোক আমরা জানি রবীন্দ্রনাথ ঠাকুর গীতাঞ্জলি লিখে নোবেল পুরস্কার পেয়েছেন। এটা কিন্তু নয়। রবীন্দ্রনাথ ঠাকুর গীতাঞ্জলি কাব্যগ্রন্থটাকে ইংরেজিতে অনুবাদ করে তবেই নোবেল পুরস্কার পেয়েছিলেন। সুতরাং ইংরেজি সাহিত্যের ওপর রবীন্দ্রনাথের দখল শক্তি কতটা আন্তর্জাতিক মানের ছিল সেটা কিন্তু ভাববার খুব একটা বড় বিষয়। আর তাকে নোবেলের জন্য মনোনীত করেছিলেন একজন ইংরেজি সাহিত্যিক এবং রয়্যাল সোসাইটির সদস্য স্টার্চ মুর বলে একজন ব্যক্তি রবীন্দ্রনাথ ঠাকুরের নোবেলের মনোনয়ন জমা দিয়েছিলেন। সুতরাং এই ছোট্ট ছোট্ট ব্যাপারগুলো কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু প্রত্যেকটা মানুষের জীবনে কিন্তু ব্যর্থতা আছে, সফলতা আছে। সবসময় সফলতা পড়লেও ভালো লাগে না, বা সবসময় সফলতা থাকলেই কোনো মানুষের জীবনে সবসময় সফলতা নেই। রবীন্দ্রনাথ ঠাকুর কি প্যাথেটিক পরিস্থিতির মধ্যে দিয়ে গেছেন আমি কিছুটা বলার চেষ্টা করলাম। এরপর আসছি রবীন্দ্রনাথ ঠাকুরের আরেকটি অন্যতম ঘটনা। রবীন্দ্রনাথ ঠাকুর 1919 সালে 13ই এপ্রিল জালিয়ানওয়ালাবাগে যে হত্যাকাণ্ড হয়েছিল, সেই হত্যাকাণ্ড আমরা সকলেই জানি। চার্লস ডায়ার প্রচুর মানুষকে হত্যা করেছিলেন। তার প্রতিবাদে নাইট উপাধি ব্রিটিশদের দেওয়া তিনি প্রত্যাখ্যান করেছিলেন। সুতরাং মানুষ হিসেবে রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু অত্যন্ত ভালো মানুষ কতটা ছিলেন আমার জানা নেই। আমি রবীন্দ্রনাথকে আমার জানার একটাই উদ্দেশ্য ছিল, এখনও আছে, সেটা হচ্ছে এত কিছু স্ট্রাগল অতিক্রম করেও কিভাবে তিনি পৃথিবী ছাড়িয়ে মানে এরপরেও যদি কোনো গ্রহ থাকে যেখানে জীবন থাকে, আমার মনে হয় সেখানেও রবীন্দ্রনাথ ঠাকুরের অস্তিত্ব পাওয়া যাবে। এত বড় মাপের মানুষ হতে পারলেন। আমাদের তো একটু যদি কোনো জায়গায় একটু আমরা আঘাত পাই, বাপরে জীবন শেষ, এই একটা ব্যাপার থেকে যায়। তো মন থেকে আমি এই কথাগুলো একটা করে আমি বললাম। রবীন্দ্রনাথ ঠাকুর যতটা বিশ্ববিখ্যাত হয়েছেন ঠিক ততটাই পিছনে লুকিয়ে আছে তার গভীর কষ্ট, বেদনা,
আমি আগেই বলেছি, যিনি যত বড় আঘাতের সম্মুখীন তিনি তত বড় লেখক, এটা আমি অনেকদিন আগেই বলেছি। সুতরাং একটা বড় লেখক হতে গেলে তার পিছনে কিন্তু অনেক আঘাত লুকিয়ে থাকে। রবীন্দ্রনাথ ঠাকুরের ক্ষেত্রে কিন্তু ঠিক সেই রকমই ছিল। তিনি কিন্তু একটার পর একটা আঘাত পেয়েছেন। আমি আবার বলছি, যে কটা বছর মানে 7 থেকে 8টা বছর রবীন্দ্রনাথ ঠাকুর ওই সময়ের মধ্যে কীভাবে নিজেকে ধরে রেখেছিলেন আমার অন্তত জানা নেই। 1902 সাল স্ত্রী মৃত্যু, 1903 সাল মেয়ে মারা গেল যক্ষ্মা রোগে, 1905 সাল বাবা মারা গেল, 1907 সাল ছেলে মারা গেল কলেরায়। তো এই সমস্ত ঘটনা, তারপর তো ওনার বৌঠান কাদম্বরী দেবী আছেন। হ্যাঁ, রবীন্দ্রনাথ ঠাকুরের জীবনে মানে রবীন্দ্রনাথকে জানা, আমি কিন্তু বারবার বলি, রবীন্দ্রনাথকে জানা কিন্তু অত সহজ কাজ নয়। আমি রবীন্দ্রনাথ ঠাকুরকে পুরো জানতে পারিনি। এত বড় মাপের মানুষ, আমাদের মতো ছোটোখাটো মানুষের পক্ষে জানা কি সম্ভব? আমাদের কতটুকুই বা জ্ঞান? রবীন্দ্রনাথ ঠাকুরের লেভেল আর আমাদের মতো নগণ্য মানুষের জ্ঞান কীভাবে তাকে বোঝা যায়? আমি রবীন্দ্রনাথ ঠাকুরকে জানতে চেয়েছি তার একটাই কারণ, রবীন্দ্রনাথ ঠাকুর তার ব্যক্তিত্ব জীবন, তার পার্সোনাল জীবন, তিনি কীভাবে চলতেন, তিনি মানুষ হিসেবে কেমন ছিলেন, আমি সেই সব জানার জন্য তার লেখা কয়েকটা পাতা যখন নেড়ে চেড়ে দেখেছি, আমি যত দেখেছি তত অবাক হয়েছি। কি বড় মাপের মানুষ ছিলেন তিনি। শুধু তাই নয়, রবীন্দ্রনাথ ঠাকুর যে সাহিত্যে বা বিভিন্ন কবিতা উপন্যাস এসব রচনা করতেন, শুধু তাই নয়, আরেকটা কথাও তোমরা জেনে রাখো, রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু খুব ভালো ছবি আঁকতে পারতেন। আমার যতটা নলেজে আছে, রবীন্দ্রনাথ ঠাকুর 2000-এর ওপর প্রায় 2272 পিকচার এঁকেছেন, ছবি এঁকেছেন। তিনি খুব ভালো আর্টিস্ট ছিলেন ছবি আঁকার। একদিকে তার উপন্যাস লেখা, একদিকে তার কাব্যগ্রন্থ লেখা, কবিতা আবৃত্তি বিভিন্ন যে সমস্ত জিনিস লেখালেখি আছে সেগুলো করতেন। আমি এরপরও আরেকটা কথা বলি, রবীন্দ্রনাথ ঠাকুর রাত্রিরে খুব কম ঘুমাতেন। তিনি রাত্রি 12টা-1টা পর্যন্ত বিভিন্ন বই পড়তেন এবং তিনি দিনে ঘুমাতেন। তিনি সবচেয়ে বেশি পড়াশোনা করতেন। সুতরাং পড়াশোনার গুরুত্ব এত বড় মাপের মানুষেও তিনি আর কোন কোন বড় মাপের মানুষদের বই পড়তেন সেটা তো আর বলার অপেক্ষা রাখে না। জীবনে বড় হতে গেলে সব থেকে যেটা আগে দরকার সেটা হচ্ছে যে অধ্যায়, প্রচুর অধ্যায় পড়াশোনা করতে হবে, প্রচুর অধ্যাবসায় করতে হবে। পড়াশোনার কোনো বিকল্প নেই। আমি আইনস্টাইনের ক্ষেত্রেও দেখেছি, আইনস্টাইনও একজন বিখ্যাত মানুষ ছিলেন। এই আইনস্টাইনের প্রসঙ্গে যখন কথা উঠলো, একটা কথা বলি, 1930 সাল নাগাদ জুন মাসে, সম্ভবত জুন মাসে বার্লিনে গিয়েছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর আইনস্টাইনের সঙ্গে দেখা করার জন্য। 1930 সাল জুন মাস। এই 1930 সাল নাগাদ যখন বার্লিনে রবীন্দ্রনাথ ঠাকুর যান আইনস্টাইনের সঙ্গে দেখা করতে, তখন রবীন্দ্রনাথ ঠাকুর এবং আইনস্টাইনের মধ্যে দীর্ঘক্ষণ আলোচনা হয়। দুজন পৃথিবী বিখ্যাত মহাপুরুষ এক জায়গায় বসে কী আলোচনা করছেন জানতে চাইবেন না? বলছি, একদিকে বিশ্ববিখ্যাত পৃথিবীর সবথেকে বড় বিজ্ঞানী যিনি আইনস্টাইন, তিনি রবীন্দ্রনাথ ঠাকুরকে বোঝাচ্ছেন কীভাবে এই পৃথিবীতে যে সমস্ত মহাজাগতিক বস্তু আছে সেই সমস্ত বস্তুর সমন্বয়ে এই পৃথিবীটা বিরাজমান, পৃথিবীটা দাঁড়িয়ে আছে। ঠিক বৈজ্ঞানিকভাবে আইনস্টাইন রবীন্দ্রনাথকে বোঝাচ্ছেন এগুলো, কীভাবে বৈজ্ঞানিকভাবে পৃথিবী দাঁড়িয়ে আছে। আর অপরদিকে বিশ্ববিখ্যাত সাহিত্যিক বলুন, মহাপুরুষ বলুন, রবীন্দ্রনাথ ঠাকুর, তিনি আইনস্টাইনকে বোঝাচ্ছেন মানবতা ভালোবাসার মাধ্যমে আমাদের পৃথিবী কীভাবে দাঁড়িয়ে আছেন। কি ইন্টারেস্টিং ফ্যাক্ট একটা। দুজন বিশ্ববিখ্যাত মানুষ একটা জায়গায় একই তত্ত্বের ওপর আলোচনা করছেন। একজন বৈজ্ঞানিক থিওরির মাধ্যমে আলোচনা করছেন, আর একজন সাহিত্যের থিওরি দিয়ে আলোচনা করছেন। আলোচনার বিষয়বস্তু কিন্তু এক। বিজ্ঞানী আলবার্ট আইনস্টাইন বোঝাচ্ছেন কীভাবে মহাজাগতিক বস্তু, পৃথিবীর অভ্যন্তরে যে সমস্ত বস্তু সমন্বয়ে বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে এই পৃথিবী দাঁড়িয়ে আছে।
অপরদিকে রবীন্দ্রনাথ ঠাকুরও আইনস্টাইনকে বলছেন মানবতা, ভালোবাসা, আকাঙ্ক্ষা, চাহিদা এই সমন্বয়ে কীভাবে পৃথিবী দাঁড়িয়ে আছে। সুতরাং কত বড় মাপের মানুষ হলে এগুলো বোঝা যায়, এগুলোকে উপলব্ধি করা যায়, সেটা রবীন্দ্রনাথ ঠাকুর বা তার লেভেলে যে সমস্ত মানুষ আছেন, আইনস্টাইন আছেন, আরও অনেক বড় বড় মানুষ আছেন, তাদের যে সমস্ত লেখা আছে সেগুলো একটু পড়াশোনা করলেই আমরা খুব সহজেই জানতে পারব। তিনি মোট 56টা কাব্যগ্রন্থ লিখেছেন, 12টা উপন্যাসও লিখেছেন যতটা মনে পড়ছে। সুতরাং এখন প্রশ্ন, আমরা 25শে বৈশাখ হোক, তার জন্মদিন পালন করাটাও একটা দ্বিমত আছে, কেউ বাংলায় করে, আমি ইংরেজিতে পালন করি। কারণ রবীন্দ্রনাথ ঠাকুর 7ই মে ইংরেজিতে জন্মগ্রহণ করেছিলেন, আমি সেটাকেই বেশি মানি মন থেকে। তবে 25শে বৈশাখেও আমি সেটাকেও দেখি। আজকে বিভিন্ন জায়গায় অনুষ্ঠান হচ্ছিল, বিভিন্ন সোশ্যাল নেটওয়ার্কসের মাধ্যমে বিভিন্ন জায়গায় রবীন্দ্রনাথ ঠাকুরের অনুষ্ঠান হয়। সবথেকে বড় ব্যাপার হচ্ছে এই যে রবীন্দ্রনাথ ঠাকুর, এই রবীন্দ্রনাথ ঠাকুরের অনুষ্ঠান, এটা যত বেশি প্রবণতা, 25শে বৈশাখ যে দিন, সেই দিনটাকে পালন করার যত বেশি প্রবণতা, এই প্রবণতাটা যদি একটু অন্যভাবে আমাদের সেই দিকে আকৃষ্ট হওয়া যায়, তাহলে কিন্তু আরও বেশি জগতের পক্ষে ভালো। ব্যাপারটা ঠিক বোঝা গেল না। আমি বলতে চাইছি প্রত্যেক বছর 25শে বৈশাখ পালিত হোক, কিন্তু যে উদ্দেশ্যে 25শে বৈশাখ হচ্ছে, সেই মহামানবের যে সমস্ত বই আছে, যে সমস্ত শিক্ষা আছে, সেইগুলো যদি আমরা একটু একটু করে জ্ঞান লাভ করার চেষ্টা করি, তাহলে কি এই 25শে বৈশাখটা আরও বেশি ভালোভাবে উদযাপন করা যাবে না? আরও বেশি করে যদি রবীন্দ্রনাথকে জানতে পারি। আমি একটা কথা পরিষ্কার খুব ভালো বুঝেছি, এই ভারতবর্ষের বুকে যে কজন মহান ব্যক্তিত্ব আছে, বা যে কজন মহান ব্যক্তিত্ব সমন্বয়ে ভারতবর্ষের আজকে গৌরব গরিমা লুকিয়ে আছে, তাদের মধ্যে অন্যতম রবীন্দ্রনাথ ঠাকুর, স্বামী বিবেকানন্দ আছেন। এই রবীন্দ্রনাথ ঠাকুর যদি ভারতবর্ষের বুকে না জন্মাতেন, তাহলে কিন্তু আজকে ভারতবর্ষের যে পরিচিতি লেভেল ইন্টারন্যাশনাল ওয়াইজ, সেই লেভেলটা কিন্তু অন্যরকম হতো। আমি আশা করি বোঝানোর চেষ্টা করছি। আজকে ভারতবর্ষের বুকে যে সমস্ত মহান ব্যক্তিত্বগুলো জন্মেছিলেন, তাদের জন্যই কিন্তু ভারতবর্ষের একটা আলাদা করে পরিচিতি আছে আমাদের আন্তর্জাতিক লেভেলে। স্বামী বিবেকানন্দ, তার একটা চারিত্রিক বৈশিষ্ট্য, তার যে সমস্ত কথা, তার যে অগাধ পাণ্ডিত্য, সেটার ওপর বেশ করে রবীন্দ্রনাথ ঠাকুরের অগাধ পাণ্ডিত্য, এরকম আব্দুল কালামের, এই যে সমস্ত বড় বড় ব্যক্তিত্ব আমাদের ভারতবর্ষের বুকে জন্মেছিলেন, সেই সমস্ত ব্যক্তিত্বের জন্যেই কিন্তু আজকে পৃথিবীতে বা আন্তর্জাতিক লেভেলে ভারতবর্ষের মান অনেকটা ওপরে দাঁড়িয়ে আছে। আমার জানা নেই, যদি এই সমস্ত ব্যক্তিত্বগণ না থাকতেন, তাহলে ভারতবর্ষের মান আজকে কোন জায়গায় থাকতো। রবীন্দ্রনাথ ঠাকুরকে জানা অত সহজ জিনিস নয়। আমি আবার বলছি, রবীন্দ্রনাথ একটা আলাদা লেভেলের মানুষ। সেই জায়গায় যাওয়া, তাকে বোঝা, তাকে উপলব্ধি করা, একটা আলাদা জ্ঞান দরকার। সেই জ্ঞান নিজের মধ্যে না থাকলে কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন পালন করেই হোক, তাকে সম্মান জানিয়েই হোক, রবি ঠাকুরকে জানা যাবে না। সুতরাং আমাদেরকে আরও বেশি বেশি রবীন্দ্রনাথ ঠাকুরের বই পড়তে হবে, তাদেরকে জানতে হবে। শুধু রবীন্দ্রনাথ ঠাকুরের কথা আমি বলছি না, আমরা যে সমস্ত ভালো ভালো বিখ্যাত মানুষ আছেন, আব্দুল কালাম, স্বামী বিবেকানন্দ, রবীন্দ্রনাথ ঠাকুর, বিদ্যাসাগর, শরৎচন্দ্র, বঙ্কিমচন্দ্র, যত হাই লেভেলের মানুষ আছেন, তাদের যে সমস্ত লেখা, সেগুলো রীতিমতো বাড়িতে 1 ঘন্টা করে যদি পড়াশোনা করা যায়, অনেক চরিত্র উন্নত হবে, অনেক বেশি চরিত্র উন্নত হবে, যেটা সবথেকে বেশি দুর্বল আজকের পৃথিবীতে। একটা জন্মদিন পালন করে কিন্তু কোনো মহাপুরুষকে, কোনো বিশেষ ব্যক্তিকে সম্মান জানানো যায় না, বা গেলেও সেটা কিন্তু সার্থক হয় না। আগে তাকে জানতে হবে। কাজ শুরু করার আগে কাজের পরিকল্পনা থাকতে হয়।
আমি একটা গাছে উঠব, সেই গাছ সম্পর্কে না জেনে যদি উঠি তাহলে কিন্তু অনেকটা কষ্টসাধ্য ব্যাপার হবে। সুতরাং আজকে 25শে বৈশাখ, কবিগুরুর জন্মদিন। এমন একটা কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে আছি, আমরা চাইলেও মহাসমারোহে পালিত অনুষ্ঠান করতে পারছি না, বা আমাদের যে সমস্ত ছাত্রছাত্রীরা আছেন সকলেই রবীন্দ্রনাথ সম্পর্কে পরিচিতি লাভ করেছে। আতা গাছে তোতা পাখি দিয়ে শুরু হয়, তারপর কে যে কোথায় রবীন্দ্রনাথকে শেষ করে দিয়েছে আমার মনে হয় আমার জানা নেই। সবাই কিন্তু আতা গাছে দিয়েই শুরুটা করে। বাড়ির মা বাবা কিন্তু আতা গাছে দিয়েই শুরু করিয়েছিল। বর্ণপরিচয়, বিদ্যাসাগরের অ আ ক খ যে সমস্ত ব্যাপারগুলো আছে সেগুলো শুরু করেছিল। তারপরের এন্ডিংটা কোথায় কেউ আর খবর রাখে না। মা কোনোদিন জিজ্ঞেস করে না, হ্যাঁ রে বিদ্যাসাগরের একটা ভালো বই পড়েছিস? যে মা বর্ণপরিচয় দিয়েছিল সেই বাবা মা যাই হোক, যুগ পাল্টে গেছে। আর সেই সমস্ত মানুষদের যেটুকু বেসিক দরকার, বিবেকানন্দ বর্ণপরিচয়ই আমরা বোধহয় পড়েছি, তারপর বিদ্যাসাগরের বর্ণপরিচয় আমরা পড়েছি, তারপর হয়তো আর কোনো বিদ্যাসাগরের বই পড়েছি কিনা জানি না, বা ক্লাস 9-10 থাকলে কয়েকটা রচনা, কয়েকটা প্যারাগ্রাফ পড়েছি বিদ্যাসাগর সম্পর্কে। কিন্তু বিদ্যাসাগরের সম্পর্কে জানতে গেলে, রবীন্দ্রনাথ সম্পর্কে জানতে গেলে যদি আতা গাছেই পড়ে আর কোথায় শেষ করেছি মনে পড়ে না, তাহলে তো বিদ্যাসাগর হোক, রবীন্দ্রনাথ হোক, বিবেকানন্দ হোক, কারোর সম্পর্কে বেশি ভালো জানা যাবে না। সুতরাং তারা প্রত্যেকেই যখন বিখ্যাত হয়েছেন, তারা প্রত্যেকেই যখন একটা বড় জায়গায় গেছেন, সবসময় একটা কথা মনে রাখবেন, যত বেশি ফেমাস মানুষ পৃথিবীতে আছেন বা ছিলেন, যত বেশি ফেমাস মানুষ, যত হাই স্ট্যান্ডার্ড, মানে আমি অন্য লেভেলের কথা বলছি, আইনস্টাইন, রবীন্দ্রনাথ, বিবেকানন্দ, বিদ্যাসাগর, আব্দুল কালাম, হ্যাঁ এই সমস্ত লেভেলের মানুষের কথা বলছি। এই সমস্ত মানুষরা যত ওপরে আছেন কিন্তু সরি, তাদের পিছনটা কিন্তু তত অন্ধকার। আমাকে এমন একজন বিজ্ঞানীর নাম বলুন, এমন একজন বিখ্যাত মহাপুরুষের নাম বলুন যিনি একদম স্ট্রেট ফরওয়ার্ড জীবন কাটিয়েছেন। হতেই পারে না। সুতরাং যত বেশি উপরে যাবে, যত বেশি উঁচুতে উঠবে, তোমার পিছনটা ততটা কিন্তু ভয়াবহ হতে হবে। স্ট্রাগেল করতে হবে, স্ট্রাগেল, কঠোর সংগ্রাম করতে হবে। আমি একটু আগে রবীন্দ্রনাথ সম্পর্কে বলছিলাম, বিশ্ববিখ্যাত হয়েছেন। একটা গ্রহ থেকে যদি অন্য গ্রহে প্রাণ থাকে, সেখানেও রবীন্দ্রনাথের অস্তিত্ব পাওয়া যাবে। এটা কিন্তু অতি সহজে হয়ে যায়নি। আব্দুল কালাম কিন্তু অতি সহজে হয়ে যায়নি। আইনস্টাইন, এই যে ব্যাপারগুলো, তাহলে জীবনে যখন বাধা আসবে তখন ভেঙে পড়লে হবে না। মনে রাখতে হবে সেই সমস্ত মানুষদের কথা যারা প্রচুর পরিশ্রম করে, স্ট্রাগল করে শেষ পর্যন্ত কিন্তু সফলতার শীর্ষে পৌঁছেছেন। আমার জ্ঞান খুব কম, আমি সবসময় চেষ্টা করি সকলকে মোটিভেট করতে। ভেঙে পড়লে হবে না। ভেঙে পড়লে মানে তোমাকে রিজেক্ট লিস্টের তালিকায় ফেলে দেওয়া হবে। যেদিন তুমি ভেঙে পড়বে, দেখবে একটা বিভিন্ন ক্যাটাগরি হয়। আমি ধরে নিলাম ঈশ্বর যিনি বিশ্ব পরিচালনা করছেন তার একটা রিজেক্ট লিস্ট আছে। তুমি ভেঙে পড়লে মানে সেই রিজেক্ট লিস্টের পাতায়, সেই ব্ল্যাক লিস্টের পাতায় নাম লেখালে। ঈশ্বর তোমাকে প্রতি মুহূর্তে দেখছেন, কি করছো, কি ভালো কাজ করছো, কি খারাপ কাজ করছো। যেদিন তুমি ভেঙে পড়বে, সেটা নিজে থেকেই হোক, সেটা কারোর দ্বারা হোক, সেদিন থেকে কিন্তু ঈশ্বরের খাতায় ব্ল্যাক লিস্ট, রিজেক্ট লিস্টের তালিকায় নাম উঠে যাবে। প্রতিনিয়ত সংগ্রাম করতে হয়, কঠোর সংগ্রাম, পড়াশোনা, অধ্যাবসায়, স্ট্রাগল, এর কোনো বিকল্প নেই। আজকে তুমি সফল হলে তোমাকে কেউ প্রশ্ন করবে না। সরি, আমি ভুল বললাম, আজকে তুমি সফল হলে তোমাকে 1000 জন প্রশ্ন করবে। যদি ব্যর্থ হও, কেউ প্রশ্ন করবে না। তুমি একবার একটা বড় পোস্টে চাকরি পাও, সেটা আইএএস হোক, সেটা ডাব্লিউবিসিএস হোক, সেটা যে কোনো হাই স্ট্যান্ডার্ড চাকরি হোক, একবার ছিনিয়ে নিয়ে দেখাও। প্রথম প্রশ্ন যদি কেউ করে সেটা হচ্ছে তোমার পাশের বাড়ি করবে, কী করে পেলে বল দেখিনি,
কিছু দিয়েছে নাকি? মশলা ফসলা কিছু খাইয়েছে মনে হয়, ঘুষ দিল নাকি? তোমার মেধাকে গুরুত্বই দেবে না। তুমি যে স্ট্রাগল করলে, দিন রাত স্যাক্রিফাইস করলে, পড়াশোনা করলে, তোমার স্বাধীনতা, তোমার সফলতা ছিনিয়ে নিলে, তোমার প্রথম যদি তোমার বিরোধিতা কেউ করে, তোমার পাশের বাড়ি করবে, কীভাবে এটা চাকরিটা পেলো? নিশ্চয়ই কিছু ব্যাপার আছে, বল। ওদের তো বিরাট চ্যানেল। তুমি ব্যর্থ হও, কেউ জিজ্ঞেস করবে না। তুমি 1000 বার ব্যর্থ হও, কেউ জিজ্ঞেস করবে না। সুতরাং সবসময় জীবনে সঠিক সময় যাবে না। আমরা এখন খুব কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি। সেই কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে আমরা কীভাবে সারা জীবন যাব? আমরা তো একদিন ওভারকাম করব এই কঠিন পরিস্থিতিকে। ঠিক সেরকম যখন জীবনে বাধা আসবে, বিপত্তি আসবে, নতুন করে বাঁচার স্বপ্ন দেখতে হবে। বাধা এসছে, বিপদ এসছে, মানে পরের স্টেপটা কিন্তু ভালো আছে। আর যদি কখনো ভালো সময় যায়, তখন সবসময় মাথার মধ্যে রাখতে হবে, তাহলে কি কিছু খারাপ আসতে চলেছে? কারণ তুমি তখন ভালোর মধ্যে আছো। তোমাকে তখন আরও ভালো কিছু কাজ করতে হবে। কারণ কি, যে কোনো মুহূর্তে খারাপ পরিস্থিতি এসে যেতে পারে। তোমাকে সবসময় খারাপ পরিস্থিতির জন্য তৈরি থাকতে হবে। আমি বারবার একটা কথা বলি, সবসময় নিজেকে মানসিকভাবে হোক, যে কোনোভাবে হোক, খারাপ পরিস্থিতির জন্য তৈরি রেখো। কখনোই ভেঙে পড়ো না। ভেঙে পড়লে কিন্তু, আমি আবার বলছি, ব্ল্যাকলিস্টের নাম উঠে যাবে। সেটা নিশ্চয়ই তুমি চাও না। সুতরাং অন্যদিন এই সমস্ত কথা নিয়ে অনেক আলোচনা করব। আমার জন্মদিনে প্রচুর সংখ্যক মানুষ উইশ করেছেন, অভিনন্দন জানিয়েছেন। তাদের প্রত্যেককে আমি আন্তরিকভাবে, প্রত্যেক ব্যক্তিকে আমি আমার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ জানাই। আমি বড়দের প্রণাম জানাচ্ছি, আমি বড়দের শ্রদ্ধা জানাচ্ছি। যে সমস্ত আমার ভাই বোন যারাই যে পজিশনে আছেন, দিদি, এই ফেসবুকের মাধ্যমে এত সংখ্যক মানুষ পরিচিতি লাভ করেছে, এত সংখ্যক মানুষের দাদা, ভাই, বোন, মাস্টার, যাই হোক, যে যাই বলুক, তাদের সম্পর্কে জড়িয়েছি। তাদের প্রত্যেককে আমি আমার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আপনারা প্রত্যেকেই সকলেই খুব ভালো থাকবেন, আর মনের জোর হারাবেন না। যে কোনো মুহূর্তে কিন্তু ভাগ্যের চাকা ঘুরবে, কিন্তু আপনাকে সঠিক রাস্তায় থাকতে হবে, সঠিক পথে থাকতে হবে। সুযোগ এলেই কিন্তু আপনার ফেভারে যাবেই। 25শে বৈশাখ, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতি সকলেই শ্রদ্ধা জ্ঞাপন করুন। বিশ্বকবির একটা বই অন্তত কয়েক পাতা পড়ার চেষ্টা করুন। আমি সকলকে এটা অনুরোধ করছি। আজ বিশ্বকবির জন্মদিন, যেভাবে পারছেন পালন করুন। বাড়ির বাচ্চাদেরকে যেভাবে পারছেন শেখান। বিশ্বকবির সম্বন্ধে গল্প বলুন বাড়ির ছোটদের। তিনি কে ছিলেন, কেন তার এত বেশি প্রতিভা, কেন তিনি এত বেশি বিশ্বজগতে আলোচিত, এই সমস্ত বাড়ির ছোটদেরকে অনেক বেশি, আজকের দিনটা অন্তত রবীন্দ্রনাথ ঠাকুরের বিভিন্ন গল্প বলে হোক, বিভিন্ন নাটকের মাধ্যমে হোক, নিজের, এখন তো অনলাইনের যুগ, ইউটিউবে বিভিন্ন ভিডিও দেখান। রবীন্দ্রনাথ ঠাকুর কে ছিলেন সেই সম্পর্কে একটু সকলকে জানান। রবীন্দ্রনাথ ঠাকুর যেমন গুরুত্বপূর্ণ, তেমনি তাকে জানাটাও আরও বেশি গুরুত্বপূর্ণ। সকলে খুব ভালো থাকবেন। ঈশ্বর সকলকেই ভালো রাখুক। এই কঠিন পরিস্থিতিতে সকলেই ভালো থাকবেন। আর কি, নমস্কার, ধন্যবাদ।